হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে যে আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান, সেখানে থেকে পার্ট টু কেন বলা হচ্ছে তার কারণ হলো এর আগের ক্লাসে কিন্তু পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ এই যে আদি মধ্যযুগের যে ইতিহাসের উপাদান রয়েছে, এই উপাদানকে কিন্তু আলোচনার সুবিধার্থে দুটি ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করা হয়। একটা হলো সাহিত্যিক উপাদান এবং আরেকটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। এবং সাহিত্যিক উপাদান যেটা রয়েছে সেটাকেও কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়, একটা হলো দেশীয় সাহিত্য এবং আরেকটা হলো বিদেশি সাহিত্য। এর আগের ক্লাসে কিন্তু সাহিত্যিক উপাদান থেকে তোমাদের সঙ্গে দেশীয় সাহিত্য নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, যার জন্য আগের ক্লাসটা পার্ট 1 হিসেবে ছিল। আজকের ক্লাসটা রয়েছে কিন্তু পার্ট 2 হিসাবে, কারণ আজকের ক্লাসে সাহিত্যিক উপাদান থেকে বিদেশি সাহিত্য এই টপিকটা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কিন্তু এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে কিন্তু 699। এই ছিল সমস্ত রকমের ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমে বললাম আজকের ক্লাসে আলোচনা করব আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান থেকে সাহিত্যিক উপাদানের মধ্যে থেকে বিদেশি সাহিত্য সম্পর্কে। বিদেশি সাহিত্যের মধ্যে মূলত এখানে আমরা প্রথমে দেখব যে চৈনিক সাহিত্য সম্পর্কে। অর্থাৎ বিদেশি সাহিত্যর মধ্যে প্রথম যেই টপিকটা রয়েছে সেটা হচ্ছে চৈনিক সাহিত্য। এক্ষেত্রে কি বলা যায়, খ্রিস্টীয় 7ম শতাব্দীতে চীনা পরিব্রাজক হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে বৌদ্ধ তীর্থস্থান পর্যবেক্ষণ ও বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করতে কিন্তু ভারতে এসেছিলেন। চৈনিক সাহিত্যের মধ্যে প্রথমেই আমরা জানবো হিউয়েন-সাং সম্পর্কে। হিউয়েন-সাং কে ছিলেন? একজন চীনা পরিব্রাজক ছিলেন কিন্তু হিউয়েন-সাং, এবং এই হিউয়েন-সাং কিন্তু ভারতে এসেছিলেন। কার আমলে বা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? হর্ষবর্ধনের রাজত্বকালে কিন্তু হিউয়েন-সাং ভারতে এসেছিলেন। ঠিক আছে, কেন এসেছিলেন? মূলত তিনি যে বৌদ্ধ তীর্থস্থানগুলি রয়েছে সেগুলি পর্যবেক্ষণ করতে এবং বৌদ্ধ শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করতেই কিন্তু ভারতে এসেছিলেন। আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসেবে এই যে বিদেশি সাহিত্য রয়েছে, এই ক্ষেত্রে কি কি রয়েছে, যে প্রথমে আমরা চৈনিক সাহিত্য সম্পর্কে দেখছি। চৈনিক সাহিত্য বা চৈনিক বিবরণ বা চীনা বিবরণের মধ্যে প্রথমত কার নাম রয়েছে এখানে? হিউয়েন-সাং। হিউয়েন-সাং ছিলেন একজন চীনা পরিব্রাজক। তিনি মূলত হর্ষবর্ধনের রাজত্বকালে কিন্তু ভারতে এসেছিলেন। কেন এসেছিলেন? তিনি হচ্ছে মূলত যে বৌদ্ধ তীর্থস্থানগুলি পর্যবেক্ষণ করতে এবং বৌদ্ধ শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করতে কিন্তু ভারতে এসেছিলেন। ভারতের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করে তিনি সি.ইউ.কি গ্রন্থটি রচনা করেছিলেন। অর্থাৎ তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং ভারতে বেশ সময় কাটিয়েছিলেন, এবং সেই সময় তিনি কি করেছিলেন? ভারতের বিভিন্ন অঞ্চলগুলি পরিভ্রমণ করেছিলেন, এবং পরিভ্রমণ করার পর তিনি তার একটি গ্রন্থ রচনা করেছিলেন, যেটা হচ্ছে সি.ইউ.কি, ভারত সম্পর্কিত একটি গ্রন্থ রচনা করেছিলেন, যেই গ্রন্থটির নাম ছিল সি.ইউ.কি। এবং ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের বিবর্তন ছাড়াও পুষ্যভূতি রাজ হর্ষবর্ধনের রাজত্বকাল, সমসাময়িক ভারতের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক জীবন সম্পর্কে বহু তথ্য এতে পাওয়া যায়। অর্থাৎ এই যে হিউয়েন-সাংয়ের যে গ্রন্থটি রয়েছে সি.ইউ.কি, এখান থেকে আমরা মূলত কি জানতে পারি? প্রথমত বলা যায় যে আমরা হর্ষবর্ধন সম্পর্কে জানতে পারি। এর পাশাপাশি আমরা কি কি জানতে পারছি, যে এই সময়ে আর কি যে ভারতের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা, অর্থনৈতিক জীবন বা সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, এই সম্পর্কিত কিন্তু বহু তথ্য সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি হিউয়েন-সাংয়ের সি.ইউ.কি গ্রন্থটি থেকে। এছাড়াও বলা যায় 7ম শতাব্দীর শেষে ই-সিং ভারতে আসেন। তাহলে প্রথমত আমরা জানলাম হিউয়েন-সাং সম্পর্কে, তারপরে আমরা জানছি ই-সিং সম্পর্কে। তার বিবরণীমূলক গ্রন্থের নাম কাও-ফা-কাং-সাং-চুয়েন।
তাহলে হিউয়েন সাংয়ের যে বিবরণী বা তার যে গ্রন্থটি রচনা করেছিলেন সেটার নাম ছিল সি হিউকি, আর ই সিং এর যে বিবরণীমূলক যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটির নাম কাও ফা কাং শাং চুয়েন। এই গ্রন্থটির রাজনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু বিশেষ কাজে সাহায্য না করলেও আর্থসামাজিক অর্থাৎ যে অর্থনৈতিক এবং সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাহায্য করে থাকে। অর্থাৎ ই সিং এর যে বিবরণীমূলক গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটি থেকে কিন্তু যে রাজনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাহায্য না করে থাকলেও অর্থনৈতিক সামাজিক এই সমস্ত যে ইতিহাস রয়েছে সেই সমস্ত ইতিহাসগুলি জানার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ এই ই সিং এর যে বিবরণীমূলক গ্রন্থটি রয়েছে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, আরবীয় সাহিত্য। তাহলে আদি মধ্যযুগের যে ইতিহাসের উপাদানের মধ্যেই যে আমরা বিদেশি সাহিত্য সম্পর্কে পড়ছি, সেই বিদেশি সাহিত্যের মধ্যে প্রথমটা কি ছিল, চৈনিক সাহিত্য, এবং দ্বিতীয়টা হচ্ছে যে আরবীয় সাহিত্য। আরবীয় সাহিত্যের মধ্যে কি বলা হয়েছে, আরবদের সিন্ধু বিজয়ের পরবর্তী সময় থেকে বহু আরবীয় পর্যটক পণ্ডিতেরা ভারতবর্ষে ভ্রমণ করেছিলেন। তাহলে যখন আরবদের যে সিন্ধু বিজয় হলো এর পরবর্তী সময়ে কি হলো, যে বহু আরবীয় যে পর্যটকরা রয়েছেন বা আরবীয় যে পর্যটক পণ্ডিতেরা রয়েছেন তারা কি করলেন, ভারতবর্ষে তারা ভ্রমণ শুরু করেছিলেন। এবং খ্রিস্টীয় নবম শতকে একজন উল্লেখযোগ্য আরবীয় পর্যটক হলেন সুলেমান। তাহলে আরবীয় সাহিত্যের মধ্যে প্রথমে আমরা কার সম্পর্কে দেখছি, একজন আরবীয় যে পর্যটক সুলেমান সম্পর্কে, যিনি পালরাজ দেবপালের সময় আর কি ভারতে এসেছিলেন। তাহলে সুলেমান কখন ভারতে এসেছিলেন বা কার আমলে ভারতে এসেছিলেন, পালরাজ যে ছিলেন দেবপাল তার সময়ে কিন্তু সুলেমান ভারতে এসেছিলেন। এবং তার বর্ণিত বিবরণীর নাম ছিল সিলসিলা উত ওয়ারিস। তাহলে সুলেমানের যে বিবরণীমূলক যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটির কি নাম রয়েছে, সিলসিলা উত ওয়ারিস। এই গ্রন্থে পাল প্রতিহার রাষ্ট্রকূট রাজ্যের প্রতিদ্বন্দ্বিতার চিত্র কিন্তু পাওয়া যায়। অর্থাৎ এই যে সুলেমানের যে গ্রন্থটি রয়েছে সিলসিলা উত ওয়ারিস, এখান থেকে আমরা মূলত কোন বিষয় সম্পর্কে জানতে পারছি, মূলত পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট রাজ্যের যে প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ তাদের মধ্যে যে একটা সংগ্রাম হয়েছিল, ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত সেই সংগ্রাম, সেই সমস্ত তথ্য সম্পর্কে জানতে পারছি। এবং এছাড়াও বলা যায় যে আলোচ্য পর্বে আরেকজন উল্লেখযোগ্য আরবীয় পণ্ডিত হলেন আল বেরুনি বা আল বেরুনি। তাহলে আরবীয় সাহিত্যের মধ্যে আমরা দুটো নাম পাচ্ছি, একজন হচ্ছে আরবীয় পর্যটক সুলেমান এবং একজন হচ্ছে আরবীয় পণ্ডিত আল বেরুনি বা আল বিরুনি। ঠিক আছে, এছাড়াও কি তিনি তহকিক ই হিন্দ বা তারিখ উল হিন্দ রচনা করেছিলেন। সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে কিন্তু যে ভারতের অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় এই গ্রন্থ থেকে। অর্থাৎ আল বেরুনি কিন্তু সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে ভারতে এসেছিলেন এবং তিনি ভারতের বিভিন্ন জায়গা ভ্রমণ করেছিলেন এবং তার যে ভ্রমণ সংক্রান্ত যে তথ্য বা বিবরণী সেটা লিপিবদ্ধ করেছিলেন তার তহকিক ই হিন্দ নামক যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থের মধ্যে। এবং সেখান থেকেও কিন্তু আমরা সেই সময় ভারতের যে বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারি। যেমন এই যে সুলতান মাহমুদের যে ভারত আক্রমণের প্রাক্কালে ভারতের যে অবস্থা ছিল সেই অবস্থা সম্পর্কে কিন্তু জানতে গেলে এই যে আল বেরুনির যে গ্রন্থ রয়েছে তহকিক ই হিন্দ গ্রন্থটি, এটা কিন্তু বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য। এবং আদি মধ্যযুগের ইতিহাস রচনার ক্ষেত্রে যেমনভাবে দেশীয় সাহিত্যগুলি বা দেশীয় সাহিত্যের মধ্যে যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলি সাহায্য করে থাকে, যেমন দেশীয় সাহিত্যের মধ্যে বিভিন্ন পুরাণ রয়েছে, বিভিন্ন স্মৃতিশাস্ত্র রয়েছে, বিভিন্ন জীবনীমূলক গ্রন্থ রয়েছে, সেই সমস্ত তথ্যগুলি থেকে একদিকে আমরা যেমন আদি মধ্যযুগের ইতিহাসটা জানতে পারছি, ঠিক একইভাবে কিন্তু এই যে বিদেশি সাহিত্য বা বিদেশিদের যে বিবরণ রয়েছে, যেমন চৈনিক বিবরণ, আরবীয় সাহিত্যের মধ্যে যে আরবীয়দের বিবরণ রয়েছে, সেগুলো থেকেও কি হচ্ছে আমরা আদি মধ্যযুগের ইতিহাসের কিন্তু বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারছি। তো আজকের ক্লাসে মূল আলোচনার বিষয়ই ছিল যে বিদেশি সাহিত্য, সেখানে কি ছিল, চৈনিক সাহিত্য দেখলাম এবং আমরা দেখলাম আরবীয় সাহিত্য সম্পর্কে। তো আজকের এই ক্লাসটি কিন্তু এতটাই ছিল, ইনফরমেশন যেটা সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।